আছি আমরা সেই বিশেষ জায়গাটা বলছি এই কারণেই 11ই মার্চ 1883 সালে, যেদিনকে ভগবান শ্রীরামকৃষ্ণের সেই জন্মোৎসবকে কেন্দ্র করে দক্ষিণেশ্বরে যে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাতে আমরা অবগাহন করছি। এবং সেই ভক্তরা তখন বলছিলেন ঠাকুরকে, তব পদে প্রভু লইন শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনুন পাইনু যখন, জয় জয় তোমারই। এবার আমরা আসলে যেটা আগের দিনও আমরা দেখছিলাম, এই যে কথামৃতর এই সম্পূর্ণটাই এটা যেন পটচিত্র, এক এক করে সেই সঙ্গে ধ্যানচিত্রও বটে। আমরা দেখছিলাম সেই ঠাকুরের সেই বিভিন্ন অবস্থা, কখনো তিনি বাহ্যদশা, কখনো অন্তর্দশা, কখনো অর্ধদশা, যেন ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। সেই চোখ বুঝলেই তার সেই সদা হাস্যময় ভাবলেশহীন মুখ, তার সেই নিস্পন্দ শরীর এবং স্তিমিত লোচন, যা চিরকালই ভক্ত হৃদয়ে এক ধ্যানের বিষয়ে দাঁড়ায়। তা ঠাকুর সেই আগের দিনকে বলছিলেন তার যে অমৃত কথা, সেখানে ঠাকুর বলছিলেন যে সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার কোণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। তারপরে ঠাকুর একথাও বলেছিলেন, তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। আজ ঠাকুর এবার আস্তে আস্তে বিকেল হয়েছে, এবং আমরা আগের দিনকে দেখেছিলাম যে দুপুর গড়াতেই রাখালের বাবা অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের বাবা তিনি এসে উপস্থিত হয়েছিলেন। তা আজ এখান থেকেই শুরু হচ্ছে। রাখালের বাপ বসিয়া আছেন, রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পূর্ণ ও বিষয়ী লোক, মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। ঠিক মাস্টারমশাই সুন্দর এখানে একটা ভাঁজ দিয়েছেন। ভাবা যায় না, রাখালের পিতা অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের বাবা তিনি এসেছেন। সেই পরবর্তী সময় দেখা যাবে গোবরে পদ্মফুলের মতো। তা সেই ব্রহ্মানন্দের বাবা এসেছেন, তিনি প্রথম হয়তো চেতেন রাখালকে ফিরিয়ে যেতে, সেটা অন্য গল্প, অন্য কাহিনী, বাস্তব। কিন্তু এখানে যেটা মূল মাস্টারমশাই বলতে যাচ্ছেন, তার এখন ঘন ঘন আসার মূল কারণই হচ্ছে অন্য। রাখালের বাবা খুব বিষয়ী মানুষ, আসক্তি শূন্য মানুষের কাছে আসছেন আসক্তির জন্য, বিষয়ী মানুষ। এবং ঠাকুরের কাছে অনেক ডেপুটি ম্যাজিস্ট্রেট, গণ্যমান্য উকিল, সমাজের সপ্রতিষ্ঠিত ব্যক্তিরা আসে। তা ওনাদের কাছে আসলে ঠাকুর বিষয় না, উনাদের কাছে পরামর্শের জন্যই যেন ওনার বেশিটা আসাটার মূল কারণ। এর জন্যই তিনি আসছেন। মাস্টারমশাই যেন এরকমই বলতে যাচ্ছেন যে রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন, তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। অর্থাৎ ভগবানের কাছে এসছেন একটা ওই কনসিডারেশন, কিছু তোমার কাছে পাওয়ার আশায় তিনি এসছেন, সেটাই বলতে চাচ্ছেন।
কিন্তু রাখাল সম্বন্ধে ঠাকুর কি বলছেন মাস্টারমশাইয়ের মাধ্যমে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি বলছেন, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নাড়ছে, অন্তরে ঈশ্বরের নাম জপ করে কি না, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে, একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে, সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচো দৌড়, একেবারে উঠতে আরম্ভ করে দিল, যাতে মার কাছে পৌঁছাতে পারে। এক লক্ষ্য মার কাছে যাওয়া। এসব ছোকরা ঠিক সেরকমই। ছেলেবেলায় সংসার দিকে হয় এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। রাখালের বাবা সম্বন্ধে বললেন, তিনি এসছেন তার স্বার্থের জন্য, ক্লিয়ার হয়ে গেছে। এবার রাখাল সম্বন্ধে ঠাকুরের ভাবনা কি? আমরা জানি যে ঠিক রাখাল আসার আগেই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি দেখেছিলেন যে জগন্মাতা তার কোলে একটা সন্তান বসিয়ে দিয়ে বলেছিলেন, এই তোমার সন্তান। ঠাকুর তখন বললেন, আমার আবার সন্তান? তখন জগন্মাতা তাকে বললেন, এ তোমার সাংসারিক পুত্র নয়, এ তোমার মানুষ পুত্র। ঠাকুর বললেন, ও আচ্ছা। আর ঠিক রাখাল আসার আগেই ঠাকুর দেখলেন সেই ধ্যানের মধ্য দিয়ে ভাবচক্ষে যে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে কুলুকুলু ধারায় যে গঙ্গা বয়ে যাচ্ছে, সেই গঙ্গার মাঝখানে যেন শতদল শোভিত পদ্ম বিকশিত হয়েছে, আর তার মাঝখানে কৃষ্ণ সখা একটা ছোট্ট বাচ্চা নুপুরের তালে রিনিঝিনি নাচ করছে। ঠাকুর সমাধিতে চলে গেলেন। আর ঠিক সেই সময় মনমোহন মিত্র, রাখাল মহারাজের শালক, তিনি রাখালকে এসে বললেন, আমার শালা। আসলে রাখালকে তার বাবা প্রাথমিকভাবে বিয়ে দিয়েছিলেন রাখালের সংসারে যাতে মন হয় সেজন্যই, কিন্তু এই রাখালের বিয়ে দেওয়াটাই হলো কাল। রাখালের সাথে বিয়ে হয়েছিল মনমোহন মিত্রের, যিনি ঠাকুরের ইতিমধ্যেই মনমোহন মিত্র এবং তার মা ঠাকুরের আশীর্বাদ পেয়ে গেছেন। তাদের বাড়ি ছিল কোন্নগরে। তা কোন্নগরে যখন গেছেন রাখাল, যখন গঙ্গা পার হয়ে কলকাতায় ফিরছেন, সেই সময় মনমোহন মিত্র তাদের গুরু মহাশয়ের সাথে রাখালকে দেখা করতে নিয়ে এসছেন। তা ঠাকুর তো জানতেন তিনি আসবেন, যেটা এক্ষুনি আমরা দেখলাম। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকাতেই এগুলোই আছে, আমরা জানি সবাই। আর ঠিক তাই, আসলে ঠাকুর জানতেন তিনি আসবেন, তাকে দিয়ে কি কাজ করাতে হবে। ঠাকুর বললেন, বাহ, এর আধারটা তো খুব ভালো, তোমার নাম কি? সে বলল, আমার নাম রাখাল চন্দ্র ঘোষ। ঠাকুর বলল, বাহ, এই সেই গোঠের রাখাল। ভগবান শ্রীরামকৃষ্ণ একটা কথাই বললেন, যেটা তিনি যুগের পর যুগ সবাইকে বলছেন। মাস্টারমশাইকে যে শুরু হয়েছিল যে বলা আজও চলছে। রাখালকে বললেন, আবার এসো।
সেই আবার এসরি ফল আমরা দেখলাম রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আসলে ওই যে হোমিওপ্যাথির কথা বলা হয়েছে, হোমিওপ্যাথির বিষয়টা কি জানা নেই, কিন্তু হোমিওপ্যাথি হচ্ছে এরকমই পাখি যেটা বেদে বলা আছে যে পাখি পা কখনো ভূমিতে ছোঁয় না, যে পাখি থেকে তার একদম আকাশের অনেক উপরে ওড়ে, তার যখন সন্তান হয়, বাচ্চা হয়, ডিম ফুটে বাচ্চারা নিচে নামবে, নিচে নামতে 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 যখন ভূমি ছুটবে তখন আবার চোচো করে সেই পাখাটা ভূমিতে না পা পেলে আবার উপরে উঠে যাবে। অর্থাৎ ভূমি, অর্থাৎ সংসারের কলঙ্ক, মলিনতা এদের ছুঁতে পারে না, এটাই মাস্টারমশাই এখানে বলতে চেয়েছেন, এটাই হোমিওপ্যাথি। আসলে আমরা সবাই জানি জগন্মাতা ঠাকুরকে বুঝিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মধ্যে 6 জন হলেন যারা হলেন ঈশ্বরপতি, 5 জন হচ্ছেন সন্ন্যাসী, আর 1 জন হচ্ছেন সংসারী মানুষ। সংসারী যিনি তিনি হলেন পূর্ণচন্দ্র ঘোষ। আর যারা 5 জন সবাই আমরা জানি, নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, বাবুরাম ঘোষ স্বামী প্রেমানন্দ, যোগীন স্বামী যোগীন্দর এবং নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ। তাই এরাই হচ্ছে ওই হোমিওপ্যাথি ঈশ্বরপতি। আর তার বাবা হচ্ছে তিনি এসছেন তার স্বার্থের জন্য। আসলে এদের জন্মই হচ্ছে নিত্যসিদ্ধ হিসাবে, তাই ঠাকুর এটা বলেছেন। তাই বলছেন এসব ছোকরা ঠিক সেরকমই, ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লোক হয়। ওই হোমিওপ্যাথি যে বাচ্চাটা চুঁচু করে দৌড়ে মার কাছে যাচ্ছে, আর যারা ঈশ্বরপতি তাদেরও জীবনের লক্ষ্য ওই মা ঈশ্বরের কাছে যাব, সেটাই মাস্টারমশাই বলতে যাচ্ছেন। আসলে জন্ম থেকেই এরা উচ্চ ভাব নিয়ে সংসারে আসেন, সংসারের আসক্তির মধ্যে তারা নিজেদের কিছুতেই বদ্ধ করেন না। যদি বলি বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে। তার মানে আছে 20টা করে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছি হয়, যেটা শুরুতেই আমরা একটু দেখলাম, বললাম সে ছোলাতে কত ভালো কাজ হয়। 20টা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে? অর্থাৎ বীজটা যদি ঠিক থাকে সে যেখানেই হয় সে মহিরীয় হবেই হবে। তাই প্রহ্লাদের জন্ম হয়েছিল ওই বাবার ঔরসে, সেরকমই ব্যাপার। আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? বলো, যদি ভালো হয় তার মুখিটিও ভালো হয়, সকলেই হাসছ, যেমন বাপ তার তেমনি ছেলে। এখানে উল্টো কথা বলছেন, তাই সবাই হাসছে। মাস্টার একান্তে গিরিন্দের প্রতি, গিরিন্দ বলে একজন সংসারী ভক্ত তিনিও আছেন, তাকে মাস্টারমশাই বলছেন সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবরা বুঝি কেবল সাকার বলে, যেটা আগের দিন শেষ করেছিলাম, সাকার আর নিরাকারের ব্যাপার। সেখানে বলতে বলতে শেষ করেছিল ঠাকুর এটাই যে হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারের পার তার ইতি করা যায় না। আগের দিন শেষ হয়েছিল, তাই এটা অনেকে বোঝেননি। তাই এখানে ওই যিনি গিরিন্দ আছে তিনি মাস্টারমশাইকে বলছেন যে সাকার নিরাকারের কথাটাই ইনি কেমন বুঝিয়ে দিলেন। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ কি সুন্দর আগের দিন বুঝিয়ে, মানে দুপুরবেলা বুঝিয়ে দিয়েছিলেন। বৈষ্ণবরা বুঝি কেবল সাকার বলে, বৈষ্ণবরা শুধু সাকার সাধনাই করে, গিরিন্দ তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার নিত্য সাকার, আপনি বুঝেছেন স্ফটিকের কথা, আমি ওটা ভালো বুঝতে পারছি না, ওই যেটা ঠাকুর বলছিলেন আগের দিনকে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। ওই প্রবল ঠান্ডায় হিমে যখন সুমেরু বা কুমেরুর বরফগুলো যখন শক্ত হয়ে যায় তখন সেটা সাকার রূপ পাচ্ছে, আকার দেখা যাচ্ছে। তারপরে যখন আস্তে আস্তে উত্তাপে বাষ্পীভূত হচ্ছে তখন তার নিরাকার রূপ হচ্ছে। ঠাকুর আগের দিন বুঝিয়েছিলেন এরকম। কিন্তু বলছে কিছু কিছু স্পেশাল কেস আছে, ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার, সেখানে নিরাকারের কোনো ব্যাপার নেই। এমন জায়গা আছে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে, মানে ভক্ত সবসময় ভগবানকে চোখের সামনে মূর্তি হিসাবেই দেখছেন। তা আজকে তাই বলছেন, মানে এই সময়, মানে দুপুরের বিকালবেলা যখন হয়েছে, এটা বলেছিলেন ঠাকুর দুপুরে খাবার পরে, যে মাস্টার বলছেন
নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা, আমি ওটা ভালো বুঝতে পারছি না। এবার মাস্টারমশাইয়ের মতন মানুষ বলছেন ওই গিরিন্দ্রকে, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারি না, আমাদের প্রশ্নই উঠছে না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা তোমরা কি বলাবলি করছো? ঠাকুর তো অন্য কথা বলছেন, ওরা ফিসফিস করছে, ঠাকুর তাই কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, তাই বলেছেন হ্যাঁ তোমরা কি বলছো এত কথাবার্তা। মানে কি সুন্দর, মানে সব যেন চোখের সামনে ভাসছে এমন মাস্টারমশাই লিখেছেন। মাস্টার ও গিরিন্দ্র একটু হাসি আর চুপ করিয়া রইলেন। বিন্দেজি রামলালের প্রতি, এবার বিন্দেজি চলে এসছে, সে প্রথম দিনের বিন্দেজি, যাকে মাস্টারমশাই বলেছিলেন ইনি কি খুব পড়াশোনা করেন। বিন্দেজি বললো ওর আর পড়াশোনা, ও সবই জীবের গোড়ায়, সেই বিন্দেজি। বিন্দেজি আবার বিন্দেজি কৃষ্ণলীলায় আছে, বিন্দেজি রামলালের প্রতি, ও রামলাল এই লোকটিকে এখন খাবার দেও, আমার খাবার তার পরে দিও। রামলালকে বলছে ওই গিরিন্দ্রকে খাবার এখন দাও, আমাকে খাবার পরে দিও। সে আবার হঠাৎ হঠাৎ রেগে যেত। শ্রীরামকৃষ্ণ বিন্দেকে খাবার এখনো, শ্রীরামকৃষ্ণ বলছেন বিন্দেকে খাবার এখনো দেও নাই, মানে বিন্দেকে এখনো খাবার দেওয়ানি, সেদিকেও ওনার খেয়াল আছে, কেন রেগে জানুনি, সারদামা খুব ভয় পেতেন। এবার এই প্রশ্নটা হলো, এবার সেদিনই পঞ্চবটী মূলে কীর্তন আনন্দে, এইখানে একটা দুটো তিনটে চারটে গান আছে। তা চারটে গানের মধ্যে আমি চেষ্টা করছি একটা গান কি দুটো গান আজকে বলতে, একটা গানই বলি, তবে দেখা যাবে সময় থাকবে, অলরেডি 16 মিনিট হয়ে গেছে। বলছে পঞ্চবটী মূলে কীর্তন আনন্দে, অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মূলে কীর্তন করিতেছেন, সারা দিন আনন্দ হচ্ছে। মানে মাস্টারমশাই একদম যেন পুরো ব্যাপারটা সকালবেলা ভোরবেলা থেকে কি কি অবস্থায় আমরা সেদিন ঠাকুর ছিলেন পটচিত্রের মতো এক একটা করে যেন সেই রহস্য আমাদের সামনে উন্মোচন করছেন। এবার অপরাহ্নে পঞ্চবটী তলে কীর্তন হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। তার আগে বৈষ্ণবদের সাথে যারা কন্যাগর থেকে এসেছিলেন তাদের সাথে নাচ করছিলেন। এবার অপরাহ্নে সেই কীর্তনিয়ারা এসছে পঞ্চবটিতে, সেখানে চলে গেছেন, সেখানে ঠাকুর তাদের সাথে কীর্তনে যোগদান করছেন। আজ ভক্তদের মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। ভক্তরা ভগবানের নাম করতে করতে, জগন্মাতার নাম করতে করতে সবাই আনন্দে ভাসছেন। চারটে গান আছে। প্রথম গান, শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল, মায়া কান্নি হলো ভারী, আর আমি উঠাতে নারী, দাঁড়া সুত কলের দড়ি, ফাঁস লেগে সে ফেসে গেল, জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নেই সে আর কি উড়ে, সঙ্গের 6 জন জয়ী হলো, ভক্তির ডোরে বাধা ছিল বাধা, খেলতে এসে লাগলো বাধা, নরেশচন্দ্রের হাসা কাদা, না আসা এক ছিল ভালো। এবং খতমতো আছে, বলছেন শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল, মায়া কান্নি, মানে মায়া কান্না না, সেটা লিখছেন মায়া কান্নি হলো ভারী, আর আমি উঠাতে নারী। অর্থাৎ এই গানটা, পরের গানটা হচ্ছে পজিটিভ ইতিবাচক জ্ঞান, আর এই গানটা নেতিবাচক জ্ঞান। বলছেন শ্যামাপদ আকাশেতে মন উড়িখান উড়িতেছিল, পুলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। অর্থাৎ আকাশকে কল্পনা করা হচ্ছে শ্যামা মায়ের পাদপদ্মের সাথে। এখানে আকাশকে কল্পনা করা হচ্ছে, ভিজুয়ালাইজ করা হচ্ছে শ্যামা মায়ের তার পাদপদ্মের সাথে। সেখানে কি হচ্ছে, পুলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। আর সেখানে কি হলো, সেখানে আমার মন ঘুরি গোপ্তা খেয়ে পড়ে গেল। কেন পড়ে গেল? কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। অর্থাৎ আমার যে সাংসারিক মোহ আসক্তি, যে মলিনতা আমাকে
প্রতি পল অনুপলে যে গ্রাস করছে, সাধককে গ্রাস করছে, তার ফলে ওই দূষিত মন, আসক্তি পূর্ণ মন ওই গোত্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্নি হলো ভারী, আর আমি উঠতে নারী। তখন আমার মায়া কান্না হচ্ছে, তখন বারবার আমি রিপ্রেন্ট করছি, বারবার বলছি কেন এই প্রলোভনে আমরা বারবার পা দিচ্ছি। এক একটা দোষ করি, দোষ করার পরই বলি আবার করবো না, আমরা আবার হয়তো সে দেশ করছি। তাই মায়া কান্না হচ্ছে, মায়া কান্না হলো ভারী, ফাঁস লেগে সে ফেসে গেল। দারাসুদ কলের দড়ি, ফাঁস লেগে সে ফেসে গেল। জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে। সেই জ্ঞান মুন্ড মানে যে অজ্ঞানের অন্ধকারে আমরা বন্দী হয়ে আছি, সেই অজ্ঞানে যখন বন্দী হয়ে আছি, তার থেকে মুক্তি পাওয়ার জন্য চাই জ্ঞান মুন্ড, চাই বিবেক বৈরাগ্য, তারই তো মুক্তি দেয় গুরু। কিন্তু এখানে কি বলছেন, জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে, উঠাইয়ে দিল অমনি নারী। আমার এই জ্ঞান মুন্ড, আমার যে বিবেক, আমার যে যুক্তিবোধ, ভালো মন্দ বিবেচনা করার যে শক্তি, সেটাও ছিঁড়ে গেছে। তাই আমার কোনো আর উপায় নেই। তাই বলছে মাথা নেই সে আর কি উড়ে, সঙ্গের ছজন জয়ী হলো। মাথা নেই সে উড়ে, ঘুড়ি যখন ওড়ে, ঘুড়ির যদি মাথাটা ছিঁড়ে যায়, গোত্তা খেয়ে পড়ে যায়। তার জন্য আমি গোত্তাকে, শ্যামা পায়ে গোত্তা খেয়ে পড়েছি, কিন্তু উঠতে পারছি না। কেন? সঙ্গের ছজন জয়ী হলো। সঙ্গের ছজন মানে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তারাই আজ জয়ী হয়েছে। এটা হচ্ছে নেগেটিভ গান। ভক্তি ডরেছিল বাধা, খেলতে এসে লাগলো বাধা। নরেশচন্দ্রের হাসা কাদা, না আসা এক ছিল ভালো। ভক্তি ডোরে বাধা ছিল, তাই আজকে ভক্তির যে দরজা, সে দরজা বন্ধ হয়ে গেছে। খেলতে এসে লাগলো বাধা, মা আমাকে আর উত্তর দিচ্ছে না। নরেশচন্দ্রের হাসা কাদা, না আসা ছিল ভালো বালি। এই জন্ম মৃত্যুর চক্র দিয়ে বারবার আসছি, তাহলে মা না আসলেই যেন ভালো হতো। মানে এই গানের মধ্যে দিয়ে সাধক তিনি যে বারবার ভুল করছেন, সেই ভুল থেকে তার কি করে উত্তরণের পথ, তার জন্য বারবার তিনি মার কাছে আকুতি করছেন, কিন্তু সে আকুতিতে কোনো সাড়া পাচ্ছেন না। এটাই যেন বারবার বলতে চাচ্ছে। পরের গান আজকে আর বলছি না, ঠিক আছে? আরো 3টে গান আছে, সেটা বেটার হবে, কেন প্রত্যেকটা কোরিলেটেড। পরের গানটা পজিটিভ গান, বললে বলতে পারি, আজ বলেই দিচ্ছি, ছোট করে বলি, পরদিন বড় করে। দ্বিতীয় গান আছে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল। পঞ্চতত্ত্ব প্রধান তত্ত্ব রঙ্গ দেখে ভঙ্গ দিল। কমলাকান্তেরই মনে আশাপূর্ণ এতদিনে, তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে। এই গানটা পজিটিভ গান, ঠিক আগের উল্টো কথাই বলা হচ্ছে। এখানে হচ্ছে আশার কথা শোনানো হচ্ছে, মায়ের সাথে মিশে যাওয়ার কথা হচ্ছে। মজলো আমার মন ভোমরা, শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। অর্থাৎ মায়ের যে মেঘবর্ণ বা নীলবর্ণ পা, সেটা যেন পা নয়, সেটা কি? সেটা যেন হচ্ছে একটা পদ্ম ফুল। মজলো আমার মন ভোমরা, শ্যামাপদ নীলকমলে, নীল রঙের পদ্ম ফুল। মায়ের ওই কালো পা না, ওটা যেন নীল রঙের পদ্ম ফুল। শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল। ভ্রমর যে মৌমাছি, সে পদ্ম থেকে বাইরের সাথে কোনো তার সম্পর্ক থাকে না, তার মন থাকে ওই পদ্মের উপরে, সেখান থেকে সে মধু সংগ্রহ করে।
ঠিক এখানেও সাধক যেন শ্যামা মায়ের যে কালো পা, সেই কালো পায়ে ভ্রমর হয়ে নিজেকে সঁপে দিয়েছে, সঁপে দিয়ে সে যেন পদ্মের রেণুর মতো দৈবী রেণু বারবার পান করছে। তার জন্য কি হচ্ছে? চরণ কালো, ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল। ভ্রমর কালো, মায়ের চরণ কালো, দুই কালো মিশে মিশে যেন একাকার হয়ে গেছে, কোনো পৃথকীকরণ করা যাচ্ছে না। ঠিক এখানেও ঠিক তাই, সাধক তার সাথে, তিনি মার সাথে একাকী হয়ে গেছে, একাকার হয়ে গেছে। সাধক আর মায়ের মধ্যে আর কোনো পার্থক্য নেই, মিলেমিশে একাকার হয়ে গেছে। পঞ্চতত্ত্ব প্রধান তত্ত্ব রঙ্গ দেখে ভঙ্গ দিল। পঞ্চতত্ত্ব অর্থাৎ পঞ্চভূত, আমাদের শরীর পাঁচটা ভূতের হচ্ছে সংমিশ্রণ। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, অর্থাৎ ক্ষিতি হলো পৃথিবী, অফ হলো জল, তেজ হলো অগ্নি, আর মরুত হলো বায়ু, আর বোম হলো আকাশ। ঠিক সেরকমও তাই ভগবান ভবন, গগন, বায়ু, আগুন, নীর, সবগুলোর মধ্যে কোরিলেশন আছে কম সময়। তাই বলছে সেই পঞ্চতত্ত্ব শরীরের যে পঞ্চভূতে তৈরি হয়, সেটা আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। শরীরটা শরীর নেই, মায়ের পাদপদ্মে শরণাগত হয়ে শরীরটা আত্মা হয়ে গেছে, আর তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভ্রমর যেমন মায়ের কালো সাথে ভ্রমর কালো মিশে গেল, আমার মনও, সাধকের মনও মায়ের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। পঞ্চতত্ত্ব তাই দেখে, শরীর তাই দেখে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। তার পজিটিভ গান। কমলাকান্তের মনে আশাপূর্ণ এতদিনে, তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর হতে। তাই কমলাকান্তের মানে সাধকের আজ আশা হলো। আগের গানে নিরাশা ছিল, আজ আশা হয়েছে। আগের গানে বলেছিল তাই হাসা কাদা না আসা এক ছিল ভালো। আগের গানে শেষ হয়েছিল হচ্ছে তাই হাসার কাদা না আসলেই ভালো হতো। আজকে উল্টো বলছে কমলাকান্ত, আজকে মানে এই গানে, পরের গানে, কমলাকান্তের মনে আশাপূর্ণ এতদিনে, এইবার তার মনে আশা হয়েছে, কারণ তিনি মায়ের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। মার সত্তা আর তার সত্তা চৈতন্য এক হয়ে গেছেন। তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উঠলে। তাই মনে সুখ আর দুঃখের সে পারাপার চলে গেছে। সুখ আর দুঃখ তাকে কেউ কখনো প্রভাবিত করছে না। তাই মন তার আজ আনন্দে টগবগ হয়ে গেছে, টইটুম্বুর হয়ে গেছে, ভরে গেছে। আজকে এখানেই শেষ করছি।